ফেনী নোয়াখালীতে কমছে না বানের পানি, বিপর্যস্ত লাখ লাখ মানুষের জনজীবন। তবে চট্টগ্রাম, মৌলভীবাজার সহ কিছু জেলায় নামতে শুরু করেছে বন্যার পানি। সবশেষ খবর জানাতে নোয়াখালীর বেগমগঞ্জে আছেন সহকর্মী আতাউর কাউসার, চট্টগ্রামের ফটিকছড়িতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস ও মৌলভীবাজারের মনু ব্যারেজ এলাকায় আছেন আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। বাংলাদেশের অন্তত 11টি জেলায় ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ, এবং এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জের একটি জায়গায়। এটির নাম কেন্দুরবাগ দর্জিবাড়ি রাস্তার মুখ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি উঠেছে, এবং এই পানিটা তারা বলছেন যে গত রাত থেকে পানি আকস্মিকভাবেই বাড়তে শুরু করেছে অনেক বেশি, এবং তারা বলছেন যে এই এলাকাটিতে অন্তত 8 থেকে 9 হাজার মানুষের বসবাস। প্রত্যেকেই যথেষ্ট বিপর্যস্ত জীবনযাপন করছেন। আমরা বেশ কিছু বাসায় বা ঘরে ঢুকেছিলাম, তা দেখেছি যে সেখানে কোথাও হাঁটু সমান পানি, কোথাও বুক সমান পানি, এবং মানুষ আশ্রয়ের জন্য যারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন যে তাদের ঘর বাড়িতে থাকার যদি একান্তই না পান, সেক্ষেত্রে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন। কিন্তু তারা এক কথাও বলছেন যে আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুব অপ্রতুল। আশ্রয় কেন্দ্রে কয়েকজন বলছেন যে তারা গিয়েছিলেন, কিন্তু আশ্রয় কেন্দ্রে আর জায়গা নেই, যে কারণে তারা আশ্রয় কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারছেন না। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটা ঘরের ভেতরে প্রবেশ করেছি, এবং ঘরের প্রায় হাঁটু কোমর সমান পানি আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে বসবাসযোগ্য আর নেই বাসা, তারপরও ওনারা না পারতে থাকছেন এমনটি বলছেন, যেহেতু আশ্রয় কেন্দ্র অপ্রতুল। এবং এভাবেই এখানকার মানুষজন বন্দি জীবনযাপন করছেন। তারা বলছেন তাদের কাছে সুপেয় পানি তো নেই, খাবারও নেই, এবং অনেকে অসুস্থ, কিন্তু সেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও নেই। অর্থাৎ বাংলাদেশের অন্য আর 11টি জেলার যে বন্যা পরিস্থিতি, তার সাথে এখানকার পরিস্থিতির আসলে তেমন কোনো ফারাক নেই। তবে তফাৎ একটাই যে এখানে গত রাত থেকে পানির পরিমাণটি বাড়ছে। আমরা এর আগে দেখেছিলাম যে ফেনীতে প্রচণ্ড ভয়াবহ অবস্থা আমরা দেখেছি, এবং পরবর্তীতে ফেনীর পরে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ, এবং আমরা দেখেছিলাম গতকালকে যে ফেনীর সর্বশেষ যে উপজেলাটি নোয়াখালীর দিকে দাগনভূঞা, সেদিকে সিলোনিয়া বাজার, ওইদিকে প্রচণ্ড বাজে অবস্থা আমরা দেখেছি। মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই, এবং গত রাত থেকে এদিকেই পানিটি আবার বাড়ছে, এবং যেটি মানুষ আশঙ্কা করছেন যে এই অঞ্চলটি প্লাবিত হয়ে লক্ষ্মীপুরের দিকে পানি বাড়তে শুরু করছে। এখনই যদি আসলে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সুযোগ না পান, তাহলে আরও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তাদেরকে। তো এক্ষেত্রে যেটি বলছি যে পানি যখন বাড়ছে বা অন্যান্য জেলায় যখন বন্যার ভয়াবহ পরিস্থিতি, তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন সংস্থা বা সশস্ত্র বাহিনীর কথাও আমরা আলাদাভাবে বলতে চাই। তারা ত্রাণ সরবরাহ করছেন, একই সাথে আমরা দেখেছি যে তারা যতটুকু সম্ভব রেস্কিউ করারও চেষ্টা করছেন। আমরা পরশুদিন ফেনীতে দেখেছিলাম যে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে বিভিন্ন বন্যা দুর্গত অঞ্চল রেকি করছেন, এবং যেখানে সম্ভব তারা ত্রাণ পৌঁছাচ্ছেন। এবং আমরা দেখেছি কয়েকটি জায়গায় যে এমন জায়গায় তারা হেলিকপ্টার নিয়ে গিয়েছেন যেখান থেকে আসলে সেই মানুষগুলোকে রেস্কিউ করার সুযোগও নেই। আমরা দেখেছি সেক্ষেত্রে হেলিকপ্টার থেকে ত্রাণের প্যাকেট ফেলছিলেন সেনাবাহিনীর সদস্যরা, এবং আমরা এও দেখেছি যে লাইফ জ্যাকেটও ফেলা হয়েছে যে যাতে কেউ ডুবে না যায়। এখন যে জায়গাটিতে এসেছে, এখানে বেশ কয়েকটি ঘরে আমরা ছোট শিশু দেখেছি। তাদেরকে সারাক্ষণই তাদের পরিবারের লোকজন আগলে রাখতে হচ্ছে, কারণ না হলে একটি ছোট বাচ্চা যদি এখানে যে পরিমাণ পানিতে পড়ে যায়, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। সব মিলিয়ে প্রচণ্ড ভীতিকর এবং প্রচণ্ড বিপজ্জনক একটি পরিস্থিতি পার করছে এখানকার মানুষজন, এবং শুধু এখানকার নয়, এটা পুরো বাংলাদেশের যে 11টি জেলায় বন্যা দুর্গত যত মানুষ, প্রত্যেকের চিত্র একই। তো এখানে সবাই বলছেন যে তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে ত্রাণ। একই সাথে দরকার তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা, যেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর যে 3টি বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা করছেন। এবং র্যাবকে আমরা দেখেছি, ফায়ার সার্ভিসকে দেখেছি, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আনসার সদস্যরাও কাজ করছেন। অর্থাৎ সরকারি যত রকমের সংস্থা আছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছেন, এবং একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষকেও আমরা দেখেছি পাশে দাঁড়াতে। তো যেমনটি বলছিলাম যে সারা বাংলাদেশের 11টি জেলায় প্রচণ্ড বাজে অবস্থা বিরাজ করছে বন্যায়, এবং সেখানে আছেন চট্টগ্রামে আছেন আমার আরেক সহকর্মী
পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সেখানে যেতে চাই। তার আগে বলতে চাই, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার কেন্দুরবাগ থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা এখন আছি চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি উপজেলায়, যেখানে গত 3 দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে সাধারণ মানুষজন। তবে আসার কথা হচ্ছে আজকে সকাল থেকে বা গতকাল রাত থেকে কিন্তু এখানে পানি নামতে শুরু করেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যেসব বাসা বাড়িতে ঘরের মধ্যে কিন্তু পানি ছিল, সেসব জায়গা থেকে পানি কিন্তু অনেকটাই নেমে গেছে এবং রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বিস্তীর্ণ যে জনপদগুলো রয়েছে, বিশেষ করে যে ফসলি জমিগুলো রয়েছে, সেগুলো এখনো কিন্তু পুরোপুরি কিন্তু পানির নিচে তলিয়ে আছে এবং বিভিন্ন এলাকায় যেসব জায়গায় এখনো সাধারণ মানুষজন পানিবন্দী অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। এবং এই এলাকার ফটিকছড়ি মানুষজন বলছেন প্রায় দীর্ঘদিন পর এত বড় একটি বড় বন্যা তারা কিন্তু দেখেছে। বিশেষ করে হালদা নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর যেভাবে পানি ঢুকেছে, লোকালয় থেকে শুরু করে সাধারণ মানুষের ঘর বাড়িতে যেভাবে পানি প্রবেশ করেছে এবং গত 3 দিন চট্টগ্রামের ফটিকছড়ি মানুষজন যেভাবে পানিবন্দী অবস্থায় দিন যাপন করেছে, তাদের যে অসহায়ত্ব, সে অসহায়ত্ব কিছুটা হলেও কমেছে। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি তেমন একটা বৃষ্টি হয়নি, তবে কিছুক্ষণ আগে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা বলছেন যদি বৃষ্টি বন্ধ থাকে তাহলে হয়তো পানি পুরোপুরি নেমে যাবে, সেই প্রত্যাশায় কিন্তু করছেন তারা। অন্যদিকে একটু আমি জানিয়ে রাখি, এখানে আজকে আসার পর আমরা দেখছি দলে দলে সাধারণ মানুষজন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা যেমন দলে দলে এখানে ত্রাণ নিয়ে আসছেন, তেমনি চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু এই ফটিকছড়ি সাধারণ মানুষের জন্য আমরা দেখেছি তারা ত্রাণ নিয়ে আসছে। এবং সেনাবাহিনীর কথা বলতেই হয়, সেনাবাহিনী বিভিন্ন পয়েন্টে কিন্তু চট্টগ্রামের যারা ফটিকছড়ির যারা বাসিন্দা রয়েছে, যারা এই বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য কিন্তু তারা ত্রাণ সরবরাহ কিন্তু করছেন। এবং আমরা যে জায়গাটিতে আছি পাইন্দং এলাকায়, এখানেও কিন্তু আমরা দেখছি তারা ত্রাণ কিন্তু এখানে এনে রেখেছে এবং কিছুক্ষণ মধ্যেই কিন্তু এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকেও কিন্তু তারা ত্রাণ বিতরণ করবে। তো সেক্ষেত্রে বলা যায় সর্বসাধারণের মানুষের অংশগ্রহণে চট্টগ্রামের ফটিকছড়িতে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু সাহায্য করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ফটিকছড়ি থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম। গেল কয়েকদিনে মৌলভীবাজারের প্রায় 30 সেন্টিমিটারের বেশি পানি কমেছে মনু নদীতে এবং এই মনু ব্যারেজ এলাকায় এই মুহূর্তে আমরা রয়েছে। মনু ব্যারেজে যদি আমরা একটু দেখাই, গেল দিনের যে পানির উচ্চতা ছিল সেই পানির উচ্চতার প্রায় অর্ধেক নেমে এসেছে এবং এই অর্ধেক নিচে নেমে আসার কারণে অনেক জায়গাতে কিন্তু এই যে এলাকাগুলোতে পানি ঢুকেছিল মনু নদীর, সেই পানি কিন্তু কমতে শুরু করেছে। সেই এলাকাগুলো ভেসে উঠছে এখন নতুন করে, কিন্তু যে এলাকা থেকে পানি নামছে সেই এলাকায় কিন্তু ক্ষতচিহ্ন ভেসে উঠছে। আপনারা জানেন যে এই মনু নদীর উৎপত্তি কিন্তু ভারতের পাহাড়ি অঞ্চল থেকে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পাহাড়ের যে ছড়াগুলো রয়েছে সেই ছড়াগুলো থেকেই এই পানি আসছে, মৌলভীবাজার হয়ে এটি মেঘনা নদীতে যে মিশছে। এবং অনেক ক্ষেত্রে গবেষণায় উঠে এসেছে যে এই পানি কুশিয়ারা নদীতেও পতিত হয়ে থাকে, অর্থাৎ সিলেট অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে মনুর পানি অনেকটাই প্রভাব ফেলে। এবং গেল 4 দিন ধরে এই মনু নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছিল। এই শুধুমাত্র মনু ব্যারেজেই ছিল বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে এই পানি প্রবাহিত হয়েছিল এবং বিভিন্ন এলাকাতে এই এত সংখ্যক পানি গেল 3 বছরও এলাকার মানুষ দেখেননি, এমনটি আসলে তারা দাবি করেছেন। এবং বিভিন্ন জায়গাতে বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন গ্রামে পানি ঢুকে পড়ায়, লোকালয়গুলোতে পানি ঢুকে পড়ার ঘটনা ছিল এবং অনেকে আশ্রয়কেন্দ্রে ছিলেন। আজকে কিন্তু এই পানি কমতে থাকায় আজকে অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে ফিরে আসছেন এবং তারা তাদের লোকালয়গুলোতে ফিরছেন এবং তাদের যে ক্ষতিগ্রস্ত হওয়া যেসব ঘর সেগুলো মেরামত করতে আবার নতুন করে তারা কাজ করছেন। তো এখন পর্যন্ত যেসব আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন ফিরছেন তাদেরকে তাদের বাসা বাড়িতে যেতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে এবং যে যে জায়গাতে ক্ষতির পরিমাণ বেশি সেই জায়গাগুলোতে প্রশাসনের নানা ধরনের সহযোগিতার যে প্রস্তাবনা বা বিভিন্ন জায়গাতে তারা আলোচনা করেছেন। বেশ কয়েকটি মিটিং ছিল স্থানীয় প্রশাসনের, তারা সেই জায়গাগুলোতে জনপ্রতিনিধিরা এখন যেহেতু অনেক জায়গাতে নিষ্ক্রিয়, এখানে যেহেতু প্রশাসক
নিয়োগ হয়েছে অনেক জায়গাতে, সেসব জায়গাগুলোতে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে সাধারণ মানুষজন আসলে যাচ্ছেন ত্রাণ সহযোগিতার জন্য। অনেকে স্বেচ্ছাসেবীরা তাদেরকে ত্রাণ বিতরণ করছেন এবং নতুন করে আবারও যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এটি এখন মৌলভীবাজারবাসী তারা চেষ্টা করছেন আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরতে। তো এইটুকু আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে ছিল। এখানকার পানি যদি এভাবে ক্রমাগত কমতে থাকে তাহলে অবস্থার আরও উন্নতি হবে। এছাড়া আসলে মৌলভীবাজার থেকে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী, চট্টগ্রাম এবং মৌলভীবাজারে।